বললাম আপনাদের। কিন্তু যদি আমরা 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে দেখি, তাহলে এভারেজ জিডিপি ছিল 6.5%। এভারেজ জিডিপি ছিল 6.5%। একটু একটু করে আমি লেখার চেষ্টা করবো যদি লেখা যায়, কারণ আমি বেশি এডিট করতে পারবো না ভিডিও। এটা আমার জিডিপি ডেটা ফার্স্ট কোয়ার্টারে ছিল 7.8%, এবং এটা জিডিপি ডেটা ক্যালকুলেশন করেছে সেটা হচ্ছে 8.2%। যেটা বলা হচ্ছে যে এর পিছনে লজিক কী, দেখুন পাঁচটা মূল যদি আমরা কারণ দেখি, তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টর, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে পুশ, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপরে গভর্নমেন্টের ফোকাস এবং কাজ চলছে, এবং গভর্নমেন্টের এক্সপোর্ট স্লাইড 2011-2012 হিসাব মতো এটা বেস ক্যালকুলেশন হয়। এবার তখনকার যদি একটা আপনি রুটি, আনাজ, সবজি যা কিছু কিনতে যান, এবং তখনকার মানুষের যে ইনকামের সোর্স ছিল, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ছিল। এখনকার মানুষের ইনকামের যে সোর্স সেটাও ডিফারেন্ট হয়ে গেছে। আজকে ইন্ডিয়ান জিডিপি ডেটাতে আবারও বড় ধাক্কা। 2025 সালের Q2 জিডিপি ডেটা, মানে কোয়ার্টার 2, এভরি 3 মাস, মানে 3 মান্থ ইন্টারভাল, প্রত্যেক 3 মাস অন্তর জিডিপি ডেটা বের হয়। সেখানে দেখা যাচ্ছে যে Q2 মানে কোয়ার্টার 2 জিডিপি ডেটা যেটা এসছে, সেটা 8.2%, আনএক্সপেক্টেড। যেখানে লাস্ট কোয়ার্টারে জিডিপি ডেটা ছিল 7.8%, সেখান থেকে জিডিপি ডেটা এসছে 8.2%। এবং এই 8.2% জিডিপি ডেটা যেটা এসছে, এটা লাস্ট 6th কোয়ার্টার, মানে লাস্ট 18 মাসের যে জিডিপি ডেটা তার থেকে অনেক বেশি। যেখানে আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে একটা ট্যারিফ ওয়ার চলছে, এক প্রকার বলতে পারি 50% ট্যারিফ লাগিয়েছে। তারপরেও এরকম জিডিপি ডেটা ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের একটা অন্যতম জায়গাতে তুলে দিয়েছে। কিন্তু এর মধ্যে বড় প্রশ্ন হলো আইএমএফ মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা বিভিন্ন দেশকে লোন দেয়, বিভিন্ন দেশের অর্থনৈতিক সিচুয়েশান, অর্থনৈতিক কন্ডিশান নিয়ে যারা দেখাশোনা করেন, তারা এই মেথোডোলজিকে, মানে আমাদের দেশের জিডিপি ডেটা নো ডাউট সঠিক সময় আসছে, প্রত্যেক কোয়ার্টারে আসছে এবং প্রত্যেক ইয়ার আসছে, বাট এই যে মেথোডোলজি, ক্যালকুলেশনের যে প্রসেস, সেই মেথোডোলজিকে গ্রুপ সি গ্রেড দিল। কেন গ্রুপ সি গ্রেড দিল? এই গ্রেড কি ইন্ডিয়ার জিডিপি ডেটা নিয়ে সন্দেহ তৈরি করছে? 3 নম্বর প্রশ্ন, বিনিয়োগকারীরা কি বুঝবেন এখান থেকে? সবাই তো লাফাচ্ছেন যে জিডিপি ডেটা এখান থেকে 8.2% এসছে, এবং টিভি নিউজ সব জায়গায় শুনতে পাচ্ছেন যে জিডিপি ডেটা বিশাল গ্রোথ ইন্ডিয়ার, এবং ইন্ডিয়া খুব তাড়াতাড়ি 5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে, $5 ট্রিলিয়ন ইকোনমি হতে চলেছে, এটাও আপনারা শুনে থাকবেন। তো আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে ডিসকাশন করব। যে প্রথম এই ভিডিওতে আমি এই জিডিপি ডেটা ক্যালকুলেশন নিয়ে বলবো, দেন জিডিপি ডেটা কেন গ্রেড সি গ্রেড দিল, এবং এই জিডিপি ডেটাকে নিয়ে সন্দেহ কী আছে, বা সন্দেহ থাকলেও সেটা কীভাবে আমরা ওভারকাম করতে পারি, লং টার্ম ইনভেস্টারদের জন্য সেখান থেকে কী ভালো মন্দ হতে পারে, শর্ট টার্ম ট্রেডারদের জন্য কী হতে পারে, সব কিছুই ভিডিওতে ছোটো করে আমি দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি পুরো দেখুন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন, যেটা আমার নেক্সট ভিডিও বানাতে হেল্প করবে। ওয়েলকাম টু স্টক স্টাডি আমাদের অনেক পুরনো একটা চ্যানেল। আজ আমরা দেখব জিডিপি ডেটা কী, অ্যাকচুয়ালি জিডিপি ডেটাটা হচ্ছে কী জিনিস, এবং ইন্ডিয়া জিডিপি গ্রোথ 2025-এ কেন 8.2% এলো, আইএমএফ কেন বা এখানে গ্রেড সি দিল, এর অর্থটা কী? দেখুন, জিডিপি ডেটার হিসাব যদি আমরা দেখি, এই জিডিপি ডেটার ক্ষেত্রে কোনো দেশে, হোয়াট ইজ জিডিপি কি? কোনো দেশ এক বছরে মোট যত জিনিস তৈরি করলো, যত জিনিস উৎপাদন করলো, প্লাস যদি আমরা দেখি, প্লাস সেই দেশের যত সার্ভিস দেওয়া হলো, কতটা সেই দেশ সার্ভিস প্রোভাইড করলো, ঠিক আছে, এবং সব মিলিয়ে সার্ভিস কত প্রোভাইড করলো আর কত জিনিস তৈরি করলো, এই সব মিলিয়ে হচ্ছে দেশের মোট উৎপাদন। দেশের মোট উৎপাদন যদি বাড়ে, ঠিক আছে, এই জিডিপি মানে বুঝি যে দেশের আয় বাড়ছে, দ্যাট মিনস মোট উৎপাদন বাড়ছে, চাকরি তৈরি হচ্ছে, কোম্পানির বিক্রি বাড়ছে, এবং 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 মার্কেটের ফান্ডামেন্টাল স্ট্রং হচ্ছে। তো ওভারঅল জিডিপি ডেটা বাড়া মানে হচ্ছে যে এখান থেকে ইকোনমির গ্রোথ হচ্ছে। জিডিপি হলো দেশের রিপোর্ট কার্ড, কোনো একটা দেশ কেমন পারফরমেন্স করছে ইকোনমিক্যালি,
তার রিপোর্ট কার্ড, যদি ইকোনমিক্যালি স্ট্রং হয় দেশ সোশ্যালিও স্ট্রং হবে। মানুষের মধ্যে যখন টাকা থাকবে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, দ্যাট ইজ অল ডিপেন্ডস অন দ্য জিডিপি ডেটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস। এখন আমরা জানবো যে ইন্ডিয়ান জিডিপি গ্রোথ 2025 লেটেস্ট নাম্বার কী আছে, 8.2%, যেটা আমি প্রথম বললাম আপনাদের। কিন্তু যদি আমরা 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে দেখি, তাহলে এভারেজ জিডিপি ডেটা, এভারেজ জিডিপি ছিল 6.5%। এভারেজ জিডিপি ছিল 6.5%। একটু একটু করে আমি লেখার চেষ্টা করবো, যদি লেখা যায়, কারণ আমি বেশি এডিট করতে পারবো না ভিডিও, এটা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। তো যদি আমরা দেখি এখানে যদি আমরা দেখি তাহলে Q2-তে যে জিডিপি ডেটা ছিল, এই 2024-25 যে জিডিপি ডেটা ছিল সেটা ছিল 6.5%। এবং যদি ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ দেখি, তাহলে সেই জিডিপি ডেটা ফার্স্ট কোয়ার্টারে ছিল 7.8%, এবং এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, মানে এপ্রিল, মে, জুন, তা সেই কোয়ার্টার যেটা ছিল, সেই তিনটে কোয়ার্টারে হচ্ছে 7.8%। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এন্ডিংয়ে ডেটা এসছে এই অক্টোবর, নভেম্বর, নভেম্বরে তার যে জিডিপি ডেটা ক্যালকুলেশন করেছে সেটা হচ্ছে 8.2%। যেটা বলা হচ্ছে যে লাস্ট যদি ছটা কোয়ার্টার দেখা হয়, সেই লাস্ট 6 কোয়ার্টারের যে জিডিপি ডেটা, সেই জিডিপি ডেটার থেকে অনেক স্ট্রং এসছে এটা, ঠিক আছে, অনেক স্ট্রং জিডিপি ডেটা এসছে। দ্যাট ইজ ভেরি ভেরি গুড সাইন। বাট IMF কেন এটাকে গ্রুপ সি গ্রেড দিল? বিশ্বের পজিশনে দেখি, তাহলে এখনও পর্যন্ত এই ডেটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এই পজিশনে ইন্ডিয়া এখন বিলং করছে। কেন জিডিপি ডেটা 8.2%? এই স্পিডের 5টি মূল কারণ কী হতে পারে এবং কি আছে এর পিছনের লজিক কী? দেখুন, 5টা মূল যদি আমরা কারণ দেখি, তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বুম, ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি বুম হয় তাহলে এটা হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে সার্ভিস সেক্টরে বুম, যেটা দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং ডোমেস্টিক কনজামশন খুব ভালোভাবে বেড়েছে, এবং গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে পুশ, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপরে গভর্নমেন্টের ফোকাস এবং কাজ চলছে, এবং গভর্নমেন্টের এক্সপোর্ট রিকভারি হয়েছে। ইম্পোর্ট থেকে আমরা এক্সপোর্ট আরও বেশি করছি, কিন্তু আমেরিকা থেকে তো এক্সপোর্ট বন্ধ। আমেরিকাতে তো এক্সপোর্ট আমরা এইমাত্র করতে পারছি না, যে 25% ট্যারিফ খুব কমে গেছে সেখানে, কিন্তু অন্য জায়গাতে আমরা এক্সপোর্ট করছি, দ্যাট ইজ গুড। কিন্তু IMF, বড় প্রশ্ন হচ্ছে এটাই, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কেন এটাকে গ্রেড সি দিল? এর বড় কারণ হচ্ছে তারা বলছে সঠিক সময়ে ডেটা আসে, সব ঠিক আছে, বাট এর যে মেথোডোলজি, এর যে প্রসেস জিডিপি ক্যালকুলেশনের, এটা ভিন্ন। এটা ক্যালকুলেশন হয় বেস ক্যালকুলেশন 2011-2012 হিসাব মতো এটা বেস ক্যালকুলেশন হয়। এবার তখনকার যদি আপনি রুটি, আনাজ, সবজি যা কিছু কিনতে যান, এবং তখনকার মানুষের যে ইনকামের সোর্স ছিল, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ছিল। এখনকার মানুষের ইনকামের যে সোর্স, সেটাও ডিফারেন্ট হয়ে গেছে। আজকে যদি আমরা 24 বছর পরে, বা আজকে যদি আমরা 22-24 বছর পরে গিয়ে দেখি, এখন এই সিচুয়েশানে, মানে 2011-12 যে বেস ক্যালকুলেশন হিসেবে আমরা জিডিপি ক্যালকুলেশন করি, তখনকার যেসব জায়গা থেকে আর্নিং সোর্স ছিল, এখন যেমন উবের, ওলা, মানে ক্যাব সেক্টরের, ডেলিভারি সেক্টর, মানে বিভিন্ন যে হোম ডেলিভারি, বিভিন্ন যেসব ধরুন আমরা জোম্যাটো, সুইগি, এসব যে এই যে জিনিসগুলো অ্যাড হয়েছে, এগুলো কিন্তু আমরা ধরছি না, কারণ তাদের যে প্রসেস আছে, তাদের নেই কোনো প্রভিডেন্ট ফান্ড, তাদের নেই কোনো জবের নিশ্চয়তা, সেই সব জায়গা থেকে কিন্তু ডেটা কালেকশন হচ্ছে না। দ্যাট মিনস এখন যদি আপনি বাড়ি থেকে বলেন যে আমি বাজারে যাচ্ছি একটা রুটি কিনবো, এবং সেই রুটির দাম আপনার মা যদি 12 টাকা বা 15 টাকা বা 20 টাকা দেয়, যেটা ছিল 2011-12 সালের, সেটা তো হবে না। এখন হয়তো সেই রুটির দাম হয়ে গেছে 50 রুপিস, তাহলে আপনি ওই 20 টাকাতে 50 রুপিসের রুটি পাবেন না। তাহলে আপনার ক্যালকুলেশন যখন করতে হবে, তাহলে 50 রুপিসের হিসেবেই করতে হবে। কিন্তু এখন যে ইন্ডিয়ার জিডিপি ডেটা ক্যালকুলেশন হচ্ছে, বিকজ অফ এই 2011-12 নিয়ম অনুযায়ী। দ্যাট ইজ দ্য প্রবলেম। ইন্ডিয়ার এই জিডিপি ক্যালকুলেশন সিস্টেমে কিছু দুর্বলতা আছে, দ্যাট ইজ পুরোটাই ভুল নয়, কিছু অ্যাডিশান দরকার। ডেটা কালেকশান অ্যান্ড কনসিস্টেন্সি উন্নতির প্রয়োজন, যেটা IMF বলছে।
কিছু ইনডাইরেক্ট সেক্টর, এই যেমন যেগুলো আমি বললাম যে কিছু ডেলিভারি, এই যে সেক্টরগুলো আছে, তারপরে বিভিন্ন নতুন নতুন জব অ্যাডিশন হয়েছে 2020 পরে, পুরো মার্কেটের সিনারিও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, সোশ্যাল মিডিয়ার যেসব কার্যকলাপ, এগুলো কিন্তু ধরা হচ্ছে না। প্রক্সিস যেগুলো, রিভাইসড ফর্মুলা নিয়ে এখনও কোনো ট্রান্সপারেন্সি সেভাবে নেই, ট্রান্সপারেন্সি অনেকটাই কম। তো আইএমএফ বলছে ইন্ডিয়ার এই জিডিপি গ্রোথ হাই হলেও এটাকে তারা 4টে ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে জিডিপি ক্যালকুলেশন মেথডের, একটা হচ্ছে এ, দ্যাট মিনস স্ট্রং, খুব ভালো ক্যালকুলেশন, বি গুড ক্যালকুলেশন, সি নিডস টু ইমপ্রুভ, অ্যান্ড 4 পুয়ার। তো এই যে ক্যালকুলেশন যে মেথডটা তারা বলছে, এই মেথডটাকে তারা সি দিচ্ছে। এই সি মানে এ নিডস টু ইমপ্রুভ করার দরকার আছে। হিসাব পদ্ধতিতে ট্রান্সপারেন্সি কম, গ্লোবালি এটা কম্পারেবল নয়, মানে অন্যান্য কান্ট্রি যারা যেভাবে জিডিপি ক্যালকুলেশন করে ইন্ডিয়া জিডিপি ক্যালকুলেশন সেভাবে হচ্ছে না। দ্যাট ইজ দ্য রিপোর্ট আমার সাইড থেকে না, আইএমএফের সাইড থেকে, যেটা আপনি বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন এতে দেখতে পারবেন। দেখুন, এটা হচ্ছে দ্য হিন্দুজ, এখান থেকে লিখেছে যে দ্য হিন্দুজের, যদি আমি আপনাদের পোস্ট দেখাই তাহলে আপনি ক্লিয়ারলি এখান থেকে দেখতে পারবেন যে দ্য হিন্দু এখানে কিন্তু লিখেছে যে ইন্ডিয়ার যে জিডিপি ক্যালকুলেশন মেথড, দিস ইজ নট ফেয়ার, আদার ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটা অ্যাট দ্য সেকেন্ড লোয়েস্ট গ্রেড, ঠিক আছে, মানে লাস্টের দিক থেকে সেকেন্ড, প্রথম দিক থেকে নয়, ঠিক আছে, মানে লোয়েস্ট গ্রেডের দিক থেকে সেকেন্ড। তো আমরা এখান থেকে কী সিদ্ধান্ত নিতে পারি? এটার মানে এই নয় যে ইন্ডিয়ার জিডিপি ডেটা পুরোটাই ভুল, হতে পারে না। সেটা হিসাব পদ্ধতিতে আরও মডার্ন, ট্রান্সপারেন্ট এবং গ্লোবালি কম্পারেবল করতে হবে। এটা মানে বরং ডেটা কালেকশান যে প্রসেস, ডেটা যেভাবে কালেকশান করা হয় বিভিন্ন ইনফর্মাল সেক্টর, এই ইনফর্মাল সেক্টরগুলো থেকে ডেটা কালেকশান ঠিকঠাকভাবে করতে হবে, যেগুলো ফর্মালি এখনও পর্যন্ত আমাদের দেশে রেগুলেটেড নয়। যদিও বা নতুন লেবার ল তৈরি হয়েছে, দেখা যাক সেখানে কী হয়। যদি ওখান থেকে ডেটা নিডস টু ইমপ্রুভ, যদি ইমপ্রুভ করে তাহলে কিন্তু সেটা ডেটা চেঞ্জ হতে পারে, বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। একজন ইনভেস্টর হিসাবে বাজারে এই যে চলছে, অপোজিশন পার্টি এটাকে নিয়ে কথা বলছে, অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনার কী কী জানা উচিত? কোনো রিকমেন্ডেশন বাইং সেলিং কিছু আমার থাকছে না, বাট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। র জিডিপি যেটা এসছে, র জিডিপি নাম্বার যেটা এসছে, এটা দেখেই সিদ্ধান্ত নেবেন না। ধারাবাহিক ডেটা, সেক্টর নাম্বারস, কর্পোরেট আর্নিং, এগুলো দেখতে হবে। কর্পোরেট আর্নিং কী হচ্ছে, এবার আর্নিং আবার সেশন শুরু হবে কদিন পরের থেকে আবার। এবার লং টার্ম, যদি ইন্ডিয়ার স্টিল স্ট্রং, ইন্ডিয়া লং টার্মে স্টিল স্ট্রং, এটা নিয়ে কোনো ভাবনার কোনো কারণই নেই। ডেটা কোয়ালিটি ইমপ্রুভ জরুরি। আইএমএফ এই সিদ্ধান্ত বাজারে কিছুদিন নয়েজ তৈরি করতে পারে। নয়েজ মানে কি, উপর নিচে করতে পারে। একদল আসবে বাইং, একদল আসবে সেলিং, হতে পারে। দ্যাট ইজ দ্য অপরচুনিটি ফর দ্য ট্রেডার। বাট অ্যাজ এ ইনভেস্টার, যদি কারোর এসআইপি চলে, এসআইপি ভাঙার কোনো কারণ নেই। ভেরি গুড ইকোনমিক কন্ডিশন আমাদের, কোনো সমস্যা নেই। লং টার্ম যারা এখানে ইনভেস্ট করেন তাদের জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জিডিপি 8.2% মানে মার্কেটের জন্য পজিটিভ সিগন্যাল। কোন কোন সেক্টর এখানে সবথেকে ভালো পারফর্ম করতে পারে? ব্যাঙ্কিং সেক্টর, যেখানে ক্রেডিট ডিম্যান্ড বাড়ছে। ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, হাই ক্যাপেক্স ফ্লো হচ্ছে। অটো অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর, দেখুন 1 তারিখে অটো ডেটা আসবে, দ্যাট ইজ গুড, আসার কথা। প্রত্যেকটা ডেটা সেল, টু হুইলার সেলিং অনেক বাড়বে, কারণ যেহেতু আমাদের এখানে জিএসটি কাট হয়েছে, ঠিক আছে, কনজিউমারের জন্য বুস্ট করা হয়েছে, যাতে কনজিউমার বেশি বেশি কিনতে পারে। তো এটা এফএমসিজি এবং রিটেল সেক্টরের জন্য একটা ভালো হায়ার কনজামশান। আইটি সার্ভিসেস রিলেটেড মিডিয়াম টার্ম রিকভারি হতে পারে একটা। এইগুলো হচ্ছে মেন মার্কেটের হতে পারে। এই আইএমএফ গ্রুপ সি গ্রেড যেটা, মার্কেট লং টার্মে জিডিপির গ্রোথের দিকেই এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। তো জিডিপি হাই, ইন্ডিয়া লং টার্ম বুলিশ, তার মানে হচ্ছে ইন্ডিয়া লং টার্ম বুলিশ। আইএমএফ গ্রেড সি, তার মেথোডোলজি ইমপ্রুভ করতে হবে। যদি ওভারঅল যদি একটা কনক্লুশন করি অ্যাজ এ ইনভেস্টারের নজর থেকে, আর্নিং অ্যান্ড ডিমান্ড স্ট্রং, ইন্ডিয়া জিডিপি যেটা দেখাচ্ছে। ব্যাঙ্কিং, ইনফ্রা, অটো সেক্টর এবং ক্যাপিটাল গুডস যেসব সেক্টর আছে তাদের জন্য ফোকাস সেক্টর থাকবে আগামী দিনে। ব্যাঙ্কিং, ইনফ্রা, অটো অ্যান্ড কনজামশন সেক্টর, ক্যাপিটাল গুডস সেক্টর,
এসআইপি বন্ধ করার পরামর্শ তো আমি নিজে করছি না, আমি তো পরামর্শ দেওয়ার কেউ নই, কিন্তু আমি নিজেও করবো না। এসআইপি বন্ধ চলবে। যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কোনো নয়েজ, বাজারে অনেক নয়েজ আসবে, 2-1% এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ইন্ডিয়ান জিডিপি ডেটা 8.2% স্ট্রং সিগনাল দিল। আইএমএফ বললো মেথড এখানে কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে, কিন্তু ইন্ডিয়াজ ওভারঅল গ্রোথ স্টোরি কিন্তু ঠিকঠাক ভালো, অসুবিধা নেই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমাকে আরও মোটিভেট করবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, সেখানে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে তুরন্ত আপডেট পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।